নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ৩০তম অংশ। ছোটদের বইপত্রের জগৎ আলাদা। ১৯৪৩, ৪৪, ৪৫-এর মধ্যে বেশ কিছু অতিশয় গুণী শিশু সাহিত্যিক দেখা দিলেও উপেন্দ্র কিশোর বা যোগীন সরকারের পর কেউ সেরকম নতুন কিছু সংযোজন করেননি। হেমেন্দ্র কুমার রায়, প্রেমেন্দ্র মিত্র দুঃসাহসিক অভিযানের চমৎকার সব মৌলিক ও ছায়া অবলম্বনে গল্প লিখলেও ছোটদের পত্রিকার ওপর বিশেষ কোনো নীতিগত পরিবর্তন আনেননি। একটা বিষয়ে উন্নতি হয়েছিল, সেটি হলো পাঠকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে। খুব কাজ হয়েছিল মনে হয় না, এরকম আমার ধারণা ছিল। সবে তার সূত্রপাত হয়েছিল, কিন্তু সেও অনেকখানি বলতে হবে। এমন সময় একদিন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আমাদের বাড়িতে এসে হাজির হলো। সেই সুকুমার সমুজ্জ্বল কামাক্ষীর বর্ণনা দেওয়া শক্ত। আমার চেয়ে হয়তো ৮-১০ বছরের ছোট, পাতলা ফর্সা মানুষটি, চোখে সরল দৃষ্টি। এমন মিষ্টি মানুষ আমি কম দেখেছিলাম। ওর বাবা পরম জ্ঞানী আর ধার্মিক ছিলেন। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ওদের বাড়িতে মাঝে মাঝে ধর্মালোচনা হতো, অন্য বিষয়েও আলোচনা হতো। ওদের সকলেকে ভারী উদারচেতা বলে মনে হতো। কামাক্ষীর ছোট ভাই দেবীকে ভালো লাগত, অল্প কথা বলতো, বুদ্ধিমান। মনে আছে একবার ওদের বাড়িতে জামানিরা এসেছিলেন, শিল্প সৃষ্টি সম্বন্ধে কিছু বলবেন। কামাক্ষী আমাকেও যেতে বলল। গিয়ে দেখি চাঁদের হাট। বুদ্ধদেব, অধ্যাপক অমিয় চক্রবর্তী এবং বহু সাহিত্যিক বন্ধুবান্ধব। আমাকে অমিয়বাবুর পাশে বসালো। তখনও সভার কাজ আরম্ভ হয়নি। অমিয়বাবুর সঙ্গে সেই আমার শান্তিনিকেতনে অধ্যাপনার সময় থেকে প্রীতির সম্বন্ধ, এখনও তাই। ভাবলাম এই সুযোগে বুদ্ধদেবের বৈশাখীতে সদ্য প্রকাশিত অমিয়দার আধুনিক কবিতাটির মানে জেনে নেই। আমি এবার মানে না বুঝলে রস উপভোগ করতে পারি না। নিজেও পারি না, আমার বন্ধুবান্ধব পারে বলেও বিশ্বাস করি না। কবিতাটি শুধু গোড়াটুকু মনে আছে। বিশুদ্ধ একজন নলিনীচন্দ্র পাকরাশি, মাছ বা ল্যাংড়া আম ইত্যাদি। সত্যি বলছি, আজ পর্যন্ত মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। তা অমিয়দাকে মানে জিজ্ঞেস করাতে উনি কেমন যেন ব্যাকুল হয়ে উঠলেন। জীবনে কখনো ওকে কটু বা রূঢ় কথা বলতে শুনিনি। তখনও বলেননি, খালি বলতেন, কবিতা লিখলে কি তার মানে বলতে হয়? আমিও অর্বাচনের মতো বললাম, লিখলেই বলতে হয় না, কিন্তু ছাপাবার পর কেউ জানতে চাইলে নিশ্চয়ই বলবেন। শান্ত কোমল মানুষটি একটুক্ষণ চুপ করে থেকে বলল, উঠে গেলেন। তারপর বুদ্ধদেবকে কি যেন বললেন। তারপর তাকে আর দেখতে পেলাম না। কবিতাটির মানেও জানা হলো না। কিছুক্ষণ বাদে বুদ্ধদেব এসে ভারী বিরক্ত হয়ে বলল, খুব ভালো কাজ করা হলো। কবিরা কত স্পর্শকাতর তা ভুলে গেলে চলবে কেন? উনি বাড়ি চলে গেলেন, বলছেন শরীর ভালো না। এখন যামিনীবাবুকে ধন্যবাদ জ্ঞাপনের কাজটা কাকে দিয়ে করাই ভেবে পাচ্ছি না। যাই হোক, শেষ পর্যন্ত কাউকে পাওয়া গেছিল নিশ্চয়। আর কেউ এই ক্ষুদে নাকাটি লক্ষ্য করেছিল কিনা জানি না। অমিয়দার বহু সুন্দর কবিতা পড়ে যে গভীর আনন্দ পেয়েছি, তার কথা মনে করে আমার চুপ করে থাকা উচিত ছিল। তা কামাক্ষী সেদিন এসে বলল, রং মশালের ভার নিয়েছি, একটা কিশোর উপন্যাস চাই। এ আবার কেমন কথা? উপন্যাস লিখেছি নাকি কখনো? সে বলল, না লিখতে থাকলে এখন লিখবার সময় হয়েছে। কিছুতেই ছাড়ল না, ধারাবাহিকভাবে বেরোবে। ওর কথা শুনে কেমন একটা শখ চেপে গেল। লিখেই ফেলা যাক। মুশকিল হলো, মাথায় আপনি গল্প না গজালে গল্প লিখতে পারি না। রাতে সেই কথা ভাবতে ভাবতে ঝপ করে একটা গল্প গজালো। সকালের আগে ডালপালা বিস্তার করে মনের মধ্যে একটা গাছ হয়ে গেল। কামাক্ষী বলেছিল, এই কাগজে প্রেমেন্দ্র মিত্রের হাট্টমালার দেশের 3টি অধ্যায় বেরিয়ে বন্ধ হয়ে গেছিল। তাই ভয় ভয় করছিল, ওর গল্পের পর কি আমারটা জমবে। এখানে বলে রাখি, 14-15 বছর পরে আবার যখন বেতার বিভাগে কাজ করি, তখন প্রেমেনবাবু ওই গল্প শেষ করতে সাহায্য করার সম্মান আমাকে দিয়েছিলেন। সম্প্রতি তার নতুন মুদ্রণ হচ্ছে। সে যাই হোক, কামাক্ষীর কথায় প্রদীপিসির বর্মী বাক্স লেখা হয়েছিল। পাঠকরা মহা খুশি। পরের বছর ভয় যাদের পিছু নিয়েছে ধারাবাহিকভাবে বেরোলো। আরও পরে যখন বই হলো, তার নাম হলো তার গুপির গুপ্ত খাতা।
গুপি নাম আমি বড় ভালোবাসি, নাতিকেও ডাকি গুপি। কি ভালো নাম, রংমশাল। তাও টিকলো না, বছর 2-3-এর মধ্যে উঠে গেল। আবার কেউ রংমশাল নাম দিয়ে একটা জোরালো ছোটদের পত্রিকা বের করতে পারে? কামাক্ষীদের পাড়ায় শ্রীযুক্তা মীরা চৌধুরী বলে আমাদের এক বন্ধু থাকতেন, আমার মেসোমশাই সুরেন মৈত্রের ভাইজি। আমার চাইতে কয়েক বছরের বড়, নানা রকম সমাজসেবার কাজে জড়িয়ে থাকতেন। তার ডাকনাম বাবলি। বাবলি দিয়ে এখনও আমার প্রিয় বন্ধু। একদিন কামাক্ষীর ভাই দেবী এসে আমাকে বলল, বাবলিদি শ্রীমতীর নাম দিয়ে একটা মেয়েদের মাসিক পত্রিকা বের করছেন, আপনার সহযোগিতা চাইছেন। মেয়েদের কথার স্বল্পায়ুতা দেখেও আমার শিক্ষা হয়নি, শ্রীমতীর সঙ্গে জড়িয়ে পড়লাম। বাবলিদি বললেন, একটা আধুনিক কালের মেয়েদের নিয়ে ধারাবাহিক গল্প দাও, তার প্রধান চরিত্র হবে মেয়ে এবং শেষটা হবে সুখের। এখন আর আমি উপন্যাস দেখে ঘাবড়াই না। শ্রীমতী বলে আমার বয়স্কদের জন্য প্রথম উপন্যাস লেখা হলো, তারপর জোনাকি লেখা হলো। সবই আজকালকার মেয়েদের নানা সমস্যা নিয়ে। গল্পের শেষে ভালো ভালো পাত্রের সঙ্গে সকলের বিয়ে দিয়ে দিলাম, সবাই খুব খুশি। মাঝে মাঝে সম্পাদিকার অনুপস্থিতিতে দেবীতে আমার সম্পাদনার কাজও সারতাম। বলা বাহুল্য, কিছুদিন পরে বাবলিদের শখও মিটে গেল, অন্য কাজে বিব্রত হয়ে পড়লেন, কাগজে উঠে গেল। ততদিনে বয়স্কদের জন্য উপন্যাস লেখায় সাহস জমেছে বুকে। সেই সঙ্গে মনে মনে এও বুঝেছি, বড়দের চাইতে ছোটদের জন্য লেখায় আনন্দ বেশি, সার্থকতাও। একথা জেনে আরও অনেকগুলো বড়দের উপন্যাস লিখে ফেললাম।